আমরা এই পর্যন্ত পড়ছিলাম, খেয়াল আছে এই স্লাইডটা পর্যন্ত নাকি? জি স্যার। এই এই পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা পড়ব কমিউনিটি ক্লিনিক, ভেরি ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ কমিউনিটি ক্লিনিক। একটা জিনিস দেখো তো তোমাদের মনে আছে কিনা, লেভেল অফ হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশ কয়টা লেভেলে দেই আমরা? হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা ইয়েস চারটা। কি কি বলো তো, বলো। হ্যাঁ চারটা। কি কি ছিল বলো তো? বলো, চারটা কি কি ছিল? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, আর হচ্ছে আরেকটা ছিল স্যার স্পেশালাইজড, সুপার স্পেশালাইজড। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এন্ড সুপার স্পেশালাইজড। প্রাইমারি লেভেলে কোথায় কোথায় দিই আমরা সেবাটা? কেন্দ্রগুলির নাম কি? ক্লিনিকে দেই। হ্যাঁ, ওয়ার্ড পর্যায়ে দেই কমিউনিটি ক্লিনিকে। আর আর কার মনে আছে? প্রাইমারি হেলথ কেয়ার তিনটা জায়গায় দিই। একটা ওয়ার্ড থেকে শুরু করি, একেবারে গ্রাসরুট ডোর স্টেপ ওয়ার্ডে হলো কমিউনিটি ক্লিনিক। প্রাইমারিতে আরো দুইটা আছে, মনে আছে? স্যার ইউনিয়ন হেলথ সেন্টারে দেই। রাইট, আরো একটা আছে, রাইট, আরেকটা আছে কি? ঠিকই আছে, ধাপে ধাপে প্রথমে কমিউনিটি ক্লিনিক, ওইখানে না পারলে ইউনিয়ন হেলথ সেন্টার, আরেকটা আছে প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে, আরেকটা কি? স্যার উপজেলা পর্যায়ে জি। উপজেলা হেলথ কমপ্লেক্স। তিনটা আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, সুপার স্পেশালাইজড। প্রাইমারিতে তিনটা জায়গায় দিই। সবচেয়ে নিচে হলো ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন হেলথ সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স। সেকেন্ডারিতে কোথায় দেই? একটা কেন্দ্র। সেকেন্ডারিতে সেকেন্ডারিতে কোথায় দেই বলো? স্যার ডিস্ট্রিক্ট পর্যায়ে। ডিস্ট্রিক্ট পর্যায়ে। ইয়াটার নাম কি? হাসপাতালটা ডিস্ট্রিক্ট হসপিটাল। টারশিয়ারিতে কোথায় দিব? টারশিয়ারি লেভেলে কোথায় দিব? মেডিকেল কলেজ হসপিটাল। ইয়েস। আর সুপার স্পেশালাইজড কয়টা নাম বলো তো? স্যার যেমন হচ্ছে সিআরপি, তারপর হচ্ছে নিটোর। রাইট, ঠিক আছে। নিটোর, এনআইসিবিডি, এনআইডিসিএইচ, কিডনি হসপিটাল, মেন্টাল, ক্যান্সার ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা একটা গ্রাসরুট পর্যায়ে শুরু করি কমিউনিটি ক্লিনিক দিয়ে। এই যে কমিউনিটি ক্লিনিক এখন শুরু করতেছি আমরা। প্রাইমারি হেলথ কেয়ারের শুরুটাই হলো কমিউনিটি ক্লিনিক দিয়ে। এই যে কমিউনিটি ক্লিনিক, একটা কমিউনিটি ক্লিনিকের ছবি। এই যে কমিউনিটি ক্লিনিকটা কি? কমিউনিটি ক্লিনিক্স আর হেলথ কেয়ার ডেলিভারি সেন্টার্স এট দ্য প্রাইমারি লেভেল ইন দ্য ভিলেজ ইন বাংলাদেশ। কেন? টু এক্সটেন্ড, সম্প্রসারিত করার জন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, প্রাথমিক সেবাগুলা at the doorstep of the rural people all over the country, সমস্ত দেশের গ্রাম পর্যায়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য যে স্বাস্থ্য কেন্দ্রগুলি, সেগুলি হলো কমিউনিটি ক্লিনিক। Community clinics are the healthcare delivery centers at the primary level in the village in Bangladesh to extend primary healthcare services at the doorstep, doorgorai of the rural people all over the country. সমগ্র দেশের গ্রামীণ জনগণের, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য যে কেন্দ্রগুলি, that is called community clinic. Community clinics are the healthcare delivery centers at the primary level in the village in Bangladesh to extend primary healthcare services at the doorstep of the rural people all over the country. Bangladesh has established more than 13,000 community clinics to provide primary health care with a plan to each covering a population of around 6,000. একটা কমিউনিটি ক্লিনিকের আওতায় 6,000 জনগোষ্ঠী থাকবে। 13,000 এখন আরো বেড়ে গেছে। আমরা 13,000 বাই দিস টাইম আমরা বেড়ে গেছে আরো। আমরা লিস্ট শেষ হিসাবটা যদি পাই দিব। The inception মানে শুরুটা, ইনসেপশন মানে শুরু, ইনসেপশন অফ কমিউনিটি ক্লিনিক্স ইন দ্য কান্ট্রি হ্যাজ রিভলিউশনারাইজড, একটা যুগান্তকারী পদক্ষেপ, the healthcare delivery to reach the doorstep of the people,
গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক একটা যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় একটা যুগান্তকারী পদক্ষেপ। অবজেক্টিভ কি কমিউনিটি ক্লিনিকের? কি উদ্দেশ্যে এই কমিউনিটি ক্লিনিকগুলি স্থাপন করা হয়? টু ইনভলভ দ্য রুরাল কমিউনিটিজ ইন প্ল্যানিং, মেইনটেনেন্স অ্যান্ড এনশিওরিং সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দিস ক্লিনিকস। প্রথমে এই যে গ্রামীণ পর্যায়ে যে ক্লিনিকগুলো স্থাপন করবে, এগুলি রক্ষণাবেক্ষণ, দেখভাল, দেখাশোনা কারা করবে? গ্রামের জনগণ। তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করে ফেলতে হবে, তাদেরকে এখানে নিয়ে আসতে হবে, সম্পৃক্ত করতে হবে, যেন কিভাবে ক্লিনিকটা ভালোভাবে চালানো যায় পরিকল্পনা করা, মেইনটেনেন্স, রক্ষণাবেক্ষণ এবং এটা নিরাপত্তা বিধান করা। এটা যে গ্রামে বা যে এলাকায় থাকবে ওই এলাকার জনগোষ্ঠীর দায়িত্ব এটার নিরাপত্তা, এটার পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ করা। টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করা। তোমার এতক্ষণ আসছে। To create awareness among the rural population about the importance of health and family planning service. গ্রামীণ জনগণের মনে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা তৈরি করাই হলো কমিউনিটি ক্লিনিকের কাজ। সচেতন যখন হবে তখন তারা সেবা নিতে আসবে। সেবা নিতে আসলে কমিউনিটি ক্লিনিকগুলি কার্যকরী হবে এবং সেবাটা যথাযথভাবে দিতে পারবে। To create awareness among the rural population, কি সম্পর্কে সচেতনতা তৈরি করা? The importance of health and family planning service, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব সম্পর্কে তাদেরকে সচেতন করার দায়িত্ব হলো কমিউনিটি ক্লিনিকগুলি। এই দুটো হলো আমাদের অবজেক্টিভ। টু ইনভলভ দ্য রুরাল কমিউনিটিজ ইন প্ল্যানিং, মেইনটেনেন্স অ্যান্ড এনশিওরিং সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দিস ক্লিনিক। এইগুলি সরকার স্থাপন করে দিবে, তারপরে এগুলি রক্ষণাবেক্ষণ, এগুলি নিরাপত্তা। এই আস্তে কথা, আস্তে কথা। এই আস্তে। আচ্ছা সরি, আমার কারণে এটা হইচই করতেছিল। প্রথম হলো টু ইনভলভ দ্য রুরাল কমিউনিটিজ ইন দি প্ল্যানিং, মেইনটেনেন্স অ্যান্ড এনশিওরিং সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দিস ক্লিনিক্স। টু ক্রিয়েট অ্যাওয়ারনেস among the rural population about the importance of health and family planning. Objective. এখন আসো এরিয়া কভার। আমরা আগেও বলছি সংজ্ঞার সাথে, each community clinic is supposed to provide service to approximately 6,000 population. এক একটা কমিউনিটি ক্লিনিকের আওতায় 6,000 জনগণ থাকবে। অ্যাক্টিভিটিস কি? কমিউনিটি ক্লিনিক কি কি সেবা দিবে? সার্ভিস প্রোভাইডেড ফ্রম কমিউনিটি ক্লিনিক, ম্যাটারনাল অ্যান্ড নিউনেটাল হেলথ কেয়ার, মা এবং নবজাতকের স্বাস্থ্য সেবা। নিউনেট কতদিন পর্যন্ত? আমরা নিউনেট বলবো, বলো। আহসান হাবিবকে আমি নিব না, এখন আসছে। নিউনেট কতদিন পর্যন্ত? স্যার জন্মের 28 দিন পর্যন্ত। হ্যাঁ বলো আবার, ঠিক আছে বলো। স্যার জন্মের 28 দিন পর্যন্ত। ইয়েস, গুড। জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত আমরা বলি নিউনেট। 1 বছর পর্যন্ত কি বলবো? স্যার ইনফ্যান্ট। ইনফ্যান্ট। আর 5 বছর পর্যন্ত আন্ডার 5। ওকে, তাহলে প্রথম সেবাটা কি দিবে? মা এবং নবজাতক 28 দিন পর্যন্ত। দ্বিতীয়, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, ইন্টিগ্রেটেড IMCI, এটাকে সংক্ষেপে বলা হয় IMCI। তোমরা অনেক, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর অনেক গাড়ি আছে, লেখা আছে, এটাকে বলে IMCI। আমি দিয়ে দিই IMCI, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, অর্থাৎ বাচ্চাদের বিভিন্ন রকম অসুস্থতার সমন্বিত সেবা। আর কই গেল? ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, বাচ্চাদের 5 বছর পর্যন্ত সাধারণত চাইল্ডহুড বলা হয়। অনেক ধরনের রোগ হয়, ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফিভার ইত্যাদি ইত্যাদি। সমন্বিত চিকিৎসা সেবা ব্যবস্থাপনা, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, প্রজনন স্বাস্থ্য সেবা এবং জন্ম নিয়ন্ত্রণ সেবা, ফ্যামিলি প্ল্যানিং।
প্রজনন স্বাস্থ্যসেবা, রিপ্রোডাক্টিভ হেলথ, ছেলে এবং মেয়েদের যখন অ্যাডোলেসেন্স হয় তখন বিভিন্ন রকম রিপ্রোডাক্টিভ প্রবলেম সমস্যা দেখা দিতে পারে, প্রজনন সমস্যা, এইটা দেখার দায়িত্ব, এইসব সংক্রান্ত রোগে উপদেশ চিকিৎসা দেওয়ার তাদের কাজ। ইপিআই, এআরআই, সিডিডি ইস্যু। ইপিআই মানে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এআরআই, অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। সিডিটি, কন্ট্রোল অফ ডায়রিয়াল ডিজিজ, অর্থাৎ টিকা দেওয়া, শ্বাসতন্ত্রের প্রদাহ, ডায়রিয়া রোগ, এইসব বিষয়ে তাদেরকে পরামর্শ বা চিকিৎসা দেওয়া। রেজিস্ট্রেশন অফ নিউলি ম্যারিড কাপল, প্রেগনেন্ট উইমেন, বার্থ এন্ড ডেথ, এন্ড কিপিং রেকর্ডস অফ ইডিডি। কি কি তথ্য সংরক্ষণ করবে? ইডিডি মানে কি হচ্ছে? এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। ইডিডি হলো এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, সম্ভাব্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ বলবো এখনই। রেজিস্ট্রেশন মানে সংরক্ষণ করা, লিপিবদ্ধ করা। কি? নিউলি ম্যারিড কাপল, ওই গ্রামে ৬,০০০ জনগোষ্ঠীর মধ্যে নববিবাহিত কাপল কতজন আছে? ইপিআই এগুলো হচ্ছে ফুল ফর্ম লিখে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, লিখে দিব, অবশ্যই লিখে দিব, ভালো হলে লিখে দিব না, লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা কাজ হলো ওই ৬,০০০ জনগোষ্ঠীর মধ্যে বিবাহিত দম্পতি কতজন আছে, গর্ভবতী মা কতজন আছে, কয়টা বাচ্চা জন্মগ্রহণ করলো, কতজন মানুষ মারা গেল, এবং যারা গর্ভবতী তাদের সম্ভাব্য সন্তান জন্মদানের তারিখটা কবে, ইডিডি কবে, এগুলিও তাদের সংরক্ষণ করতে হবে। আচ্ছা ভালো, হয়তো আমি লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। এই যে এটা হবে expanded program, PROG, expanded program on immunization, EPI. রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে স্পেস হবে। হ্যাঁ এখানে রেসপিরেটরি ট্র্যাক ঠিক আছে, ইনফেকশন। ঠিক জি আছে, স্যার, থ্যাংক জি ইউ। স্যার, এখন ঠিক আছে। Control of diarrheal diseases, CDD. তাহলে এই 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 ইপিআই কর্মসূচি এগুলি দেখবে। আর কি থাকবে? রেজিস্ট্রেশন অফ, আর ইডিডি। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, সম্ভাব্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ। আর কি দেখবে? আর কি কাজ? নিউট্রিশনাল এডুকেশন এন্ড মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টেশন, পুষ্টির সম্পর্কে জ্ঞান দিবে, এবং মাইক্রোনিউট্রিয়েন্টস, আমরা তো ফুড পড়ছি, মাইক্রোনিউট্রিয়েন্টস কি? কয়েকটা মাইক্রোনিউট্রিয়েন্টস এর নাম বলো তো, কারো মনে আছে? যেগুলো আমাদের শরীরের জন্য কম প্রয়োজনে লাগে। হ্যাঁ, অতি অল্প পরিমাণ, যেমন জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জি স্যার। আয়রন, এইসব জিনিসগুলি লাগে কিন্তু অল্প পরিমাণে। এগুলি সম্পর্কে গ্রামীণ জনগণের ধারণা নাই, এগুলি সম্পর্কে ধারণা দেওয়া। নাম্বার 7, হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং এডুকেশন এন্ড কাউন্সেলিং, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে জ্ঞান দেওয়া এবং এগুলি গ্রহণের উপকারিতা কি সেই সম্পর্কে তাদেরকে সচেতন করা।
8. Treatment of minor ailments. ছোটখাটো রোগের চিকিৎসা সম্পর্কে জ্ঞান দেওয়া। Identification of other illnesses like malaria, tuberculosis, pneumonia, obstetric emergencies. ম্যালেরিয়ার প্রাথমিক লক্ষণ কি, যক্ষার প্রাথমিক লক্ষণ কি, নিউমোনিয়া হলে শুরুতে কেমন হবে, তারপরে প্রসবজনিত সমস্যাগুলি, জরুরি সমস্যাগুলি কি, এগুলি চিহ্নিত করার জন্য, আইডেন্টিফাই করার জন্য তাদেরকে সচেতন করা। এস্টাবলিশিং, স্থাপন করা ইফেক্টিভ রেফারেল সিস্টেম এন্ড লিঙ্কেজ উইথ হায়ার ফ্যাসিলিটিস। তাদের কাছে রুগী আসলো, তারা বুঝতেছে না, তারা কোথায় পাঠাবে, উপজেলাতে বা জেলাতে পাঠাবে। এই যে রেফারেল সিস্টেমটা, এটাকে এস্টাবলিশ করা, স্থাপন করা, এই সিস্টেমটাকে তৈরি করা। আদার সার্ভিসেস as imposed by the government under ongoing health program. এছাড়া অন্যান্য চলমান কর্মসূচি, নতুন নতুন যে কর্মসূচি আসবে সেগুলি সম্পর্কে তাদেরকে তারা সেগুলি সম্পর্কে জানবে এবং সেই কর্মসূচিগুলি। হ্যাঁ বলো স্যার 10 নাম্বারটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। 10 নম্বর হলো এস্টাবলিশিং, স্থাপন করা। কি স্থাপন করবে? ইফেক্টিভ রেফারেল সিস্টেম এন্ড লিঙ্কেজ উইথ হায়ার ফ্যাসিলিটিস। অনেক রুগী তাদের কাছে আসবে যেটা তাদের পক্ষে সমাধান দেওয়া সম্ভব না, তখন তারা করবে কি, সেই রুগীটাকে কোথায় পাঠাবে, কোথায় গেলে ভালো হবে, এই সিদ্ধান্তটা তারা রুগীকে দিবে। রুগী জানে না যে এখান থেকে যদি ওরা বলে না আমরা তো তোমার চিকিৎসা করতে পারবো না, তুমি চলে যাও, কোথায় যাবে সে তো জানে না এই রোগের চিকিৎসা কোথায় গেলে ভালোভাবে হবে। রুগীকে তারা এটাও বুঝিয়ে দিবে, তোমার তো হার্টের সমস্যা, তুমি হৃদরোগে চলে যাও, তোমার হাড় ভেঙে গেছে, নিটোরে চলে যাও, তোমার স্পাইনাল ইনজুরি সিআরপিতে চলে যাও, তোমার ডায়রিয়া আইসিডিডিআরবিতে চলে যাও। এই যে রেফারেল সিস্টেম, কোথায় গেলে তারা তার এই সমস্যাটা সঠিক চিকিৎসা পাবে, এই জ্ঞানটাও, এটাও একটা চিকিৎসা। রুগীকে এই জ্ঞান দেওয়াটাও কিন্তু এক ধরনের চিকিৎসা, কারণ আমাদের গ্রামীণ জনগণ এগুলি জানে না কোথায় কোন চিকিৎসাটা সঠিকভাবে হয় বা কোথায় তারা কোন সেবাটা পাবে। 11 নম্বর আদার সার্ভিসেস। এছাড়া সরকার অনেক নতুন নতুন কর্মসূচি দেয়, নতুন নতুন হেলথ প্রোগ্রাম দেয়। যখন এই নতুন কর্মসূচি দিবে, সাথে সাথে তারা সেই কর্মসূচিটা বাস্তবায়নের জন্য সরকারকে বা স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহায়তা করবে। আদার সার্ভিসেস as imposed by the government under ongoing health program. আমাদের অ্যাক্টিভিটিস কটা? 11টা অ্যাক্টিভিটিস। আচ্ছা, এরপর আসো স্টাফ প্যাটার্ন। আমাদের একটা কমিউনিটি ক্লিনিকের মানে কি স্টাফটা কি থাকবে, জনসংখ্যা কি থাকবে? মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একজন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএসসিপি একজন, হেলথ অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্য সহকারী একজন, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এফডব্লিউএ একজন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, তারপরে হেলথ অ্যাসিস্ট্যান্ট, এটাকে আমরা বলি HA, আর এটাকে বলি FWA। এই হলো স্টাফ প্যাটার্ন। তাহলে কমিউনিটি ক্লিনিক সম্পর্কে যদি শর্ট নোট আসে বা যে কোনো ধরনের প্রশ্ন আসে, আমাদের এই হলো কমিউনিটি ক্লিনিকের আনসারটা হবে। আরেকবার এখন তোমরা একবার নিজেরা দেখো, ছবি তুলো এবং দেখো, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে, পরের টপিক আমরা এটা শেষ হয়ে যাব। এই হলো কমিউনিটি ক্লিনিক। এই যে সংজ্ঞাটা একবার দেখো। ঠিক আছে, সংজ্ঞাটা ছবি তুলে নাও। জি আমরা নেক্সটে যাচ্ছি। বাংলাদেশে কটা আছে, এটা কোথায় থাকে, কত জনগোষ্ঠী কভার করবে, জিনিসটা সম্পর্কে ধারণা, এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। রিভলিউশন মানে একটা যুগান্তকারী পদক্ষেপ স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার একটা যুগান্তকারী পদক্ষেপ কমিউনিটি ক্লিনিক।
অবজেক্টিভ দুইটা। গ্রামীণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে, কেন ওদেরকে বুঝাইতে হবে এটা তাদেরই ক্লিনিক, এটা তাদের জন্য তৈরি করা, সরকার তৈরি করে দিবে, এটা রক্ষণাবেক্ষণ পরিকল্পনা বিধান করবে গ্রামীণ জনগণ। এই জন্য তাদেরকে এখানে সম্পৃক্ত করে নিয়ে আসতে হবে। আর তাদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে, পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা তৈরি করা। তারা সচেতন হলেই তারা এখানে আসবে স্বাস্থ্য সেবা নিতে, পরিবার পরিকল্পনার সেবা নিতে। ৬,০০০ জনগোষ্ঠীকে সাধারণত প্লাস মাইনাস হবে, ৬,০০০ একটা ওয়ার্ডে ৬,০০০ জনগোষ্ঠী থাকে প্লাস মাইনাস। অ্যাক্টিভিটি 11টা। কি সেবা দিবে? ইপিআই, এআরআই, সিডি। বুঝতেছো তো যা লেখা আছে? স্যার নেক্সট। ওরা কিন্তু মেজর ট্রিটমেন্টের প্রবলেমে চিকিৎসা, মাইনর এলিমেন্টস, ছোটখাটো জ্বর, কাশি, সর্দি, ডায়রিয়া, ডিসেন্ট্রি, মেজর মাইনর এলিমেন্ট ছোটখাটো, কেন এদের ডাক্তার নাই কিন্তু, দেখছো তো? আমরা তো পরে আসতেছি। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সিএসসিপি, হেলথ অ্যাসিস্ট্যান্ট, FWA, এরা হলো এখানে কাজ করবে। সুতরাং ছোটখাটো চিকিৎসাগুলি দিবে। ম্যালেরিয়া, যক্ষা, নিউমোনিয়া কিভাবে শনাক্ত করবে তারা, তারপর প্রয়োজন হলে উপজেলা হেলথ কমপ্লেক্সে রেফার করে দিবে। স্যার নেক্সট। এখন আমরা বলো, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? কমিউনিটি ক্লিনিক। আচ্ছা, এখন আসি আমরা স্টাফ প্যাটার্ন। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, FWA। এই যে কমিউনিটি ক্লিনিক। আচ্ছা, এখন টপিক 21। এটা ছিল আমাদের টপিক 20। আমাদের কিন্তু সময় শেষ হয়ে যাবে, আমরা সেকেন্ড সেকশনে চলে যাবো, আর 7 মিনিট আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো বলো। আর NID-র ফুল ফর্ম কি? ন্যাশনাল ইমিউনাইজেশন ডে। আচ্ছা, NID হলো ইমিউনাইজেশন ডে। ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, NID, জাতীয় টিকা দিবস। NID বছরে 2বার NID করা হয় সাধারণত।
এখন আমরা যে স্যার টপিকগুলি আর পড়ব এনএনপি ফর্ম কি? আর এটা কি বলো? এনএনপি। এনএনপি জি স্যার। ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম, জাতীয় ওকে। পুষ্টি কর্মসূচি, এনএনপি, ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম। হ্যাঁ, এরকম জানা থাকলে জিজ্ঞেস করো, আমি পারলে বলে দেবো না। হ্যাঁ, এখন আমরা পড়ব নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ কন্ডম, এলিজেবল কাপল, টার্গেট কাপল, হাই রিস্ক মাদার, আরো কিছু আছে এখানে। এখানে একটু দাঁড়া, এখানে এগুলি ছুটে গেছে, আরো কয়েকটা পয়েন্ট যোগ করছি আমি। হাই রিস্ক মাদারের পরে আছে এই 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 high risk mother, high risk baby, care of the newborn. এই আমাদের টপিক 21 এ যেগুলি থাকবে, যেই কটা পারি আমরা সেটা কভার করব। নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ কন্ডম, eligible couple and target couple, high risk mother, high risk babies, care of the newborn and safe period. নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ কন্ডম মানে কি? বাংলা করলে কি হবে এটা? কন্ডম আমাদের একটা ব্যারিয়ার মেথড। ফিজিক্যাল মেথডের মধ্যে আমাদের কন্ট্রাসেপটিভ মেথডকে দুই ভাগে ভাগ করছিলাম, স্পেসিং অর টেম্পোরারি মেথড, পার্মানেন্ট অর টার্মিনাল মেথড। স্পেসিং অর টেম্পোরারি মেথডের মধ্যে একটা ছিল ফিজিক্যাল মেথড, তার মধ্যে একটা ব্যারিয়ার মেথড, মানে জন্ম নিয়ন্ত্রণ একটা ব্যারিয়ার মেথড, দ্যাটস কন্ডম। তার মানে কন্ডমটাকে আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসাবে ব্যবহার করি। কন্ডমের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াও আরো কিছু ব্যবহার আছে, নট ফর দ্য কন্ট্রাসেপটিভ ইউজ অর ফ্যামিলি প্ল্যানিং মেথড, আদার মেথড, ওইটাকে বলে নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ কন্ডম। কি কি আছে? টু প্রিভেন্ট STI, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, যৌন সংক্রামিত রোগ প্রতিরোধ করার জন্য কন্ডম ব্যবহার করা হয়। টু রিডিউস ইনসিডেন্স অফ হিউম্যান পেপিলোমা ভাইরাস ইনফেকশন, HPV, এটা হলো হিউম্যান পেপিলোমা ভাইরাস। টু রিডিউস চান্স অফ সার্ভাইকাল ক্যান্সার, সার্ভিক্সের ক্যান্সারের ঝুঁকিটা কমানোর জন্য ব্যবহার করা হয়। কন্ডম পেক টু স্টপ ব্লিডিং, মানে যখন যখন পিভি ভেজাইনাল ব্লিডিং হয়, কন্ডম পেক দিয়ে অনেক সময় সেটা বন্ধ করার চেষ্টা করা হয়। টু কালেক্ট সিমেন স্যাম্পল ডিউরিং সিমেন এক্সামিনেশন, বীর্য পরীক্ষা করার সময় কন্ডম ব্যবহার করা হয়। টু স্টপ PPH, পোস্টপার্টাম হেমোরেজ, অনেক সময় বন্ধ করার জন্য কন্ডম ব্যবহার করা হয়। Condoms can also be used as gloves for vaginal examination. অনেক সময় পিভি পরীক্ষা করার সময় হাতের কাছে গ্লাস নাই, কন্ডম দিয়ে পরীক্ষা করা হয়। কখন? এটা এখানে নিয়ে আসা হবে, এটা নিচে চলে গেছে শব্দটা, এক মিনিট। When there is unavailability of gloves mostly in rural areas, গ্রাম পর্যায়ে যেখানে গ্লাভস নাই, কন্ডম পরে কন্ডমে হাত দিয়ে পরীক্ষা করা হয়। Condoms are also used to cover the ultrasonogram probe in transvaginal scan. Transvaginal scan করার সময় আল্ট্রাসোনোগ্রামের যে প্রবটা সেটাকে কন্ডম দিয়ে ঢেকে তারপর করা হয়। কন্ডম ক্যাথেটার 9 নম্বর, কন্ডম ক্যাথেটার which is used for weaning people off from a regular Foley's catheter due to prolonged use of Foley's patient loses urges to micturate sometimes, so we can use condom catheter which is basically a condom plus urinary catheter attached to it, অর্থাৎ এটা হলো condom catheter. For vaginoplasty used to make molds, vaginoplasty সময়ও এই কন্ডম ব্যবহার করা হয়। 11, in treatment of infertility used for 2 to 3 months, mechanism by which condom are benefited in infertility cases, বন্ধ্যাত্বতার সময় কন্ডমের ব্যবহার আছে। Wearing of condom prevent sperms to be deposited inside the vagina, and so they cannot reach up to the cervical mucosa, which may form anti-sperm antibody which destroy the sperm. This mostly occurs in that situation where there is continuous presence of sperm are there.
এই 12টা 11টা ব্যবহার কন্ডোমের দেখো, যেই কটা মনে থাকে ইম্পর্টেন্ট গুলি আমরা আগে দিছি, লেস ইম্পর্টেন্ট গুলি পরে দেওয়া আছে। নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ কন্ডম, অর্থাৎ কন্ডম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াও স্যার আরো অনেক ব্যবহার করা হয়। এই 11টার মধ্যে প্রথম দিকের গুলি বেশি গুরুত্বপূর্ণ, স্যার। শেষেরগুলি লেস ইম্পর্টেন্ট। বলো বলো। এই স্যার নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ কন্ডোম এর নিচে স্টার দিয়ে রাখছেন, মানে এগুলো কি ইম্পর্টেন্ট বেশি? ও এটা এমনিতে, এটা আন্ডারলাইন করার কথা, স্টার দিয়ে বলছে। এটা এটা কিছু না, এটা হলো দেখি আন্ডারলাইন নেই কিনা। এই তাও লাগবে না। এই এই ঠিক আছে। STI, sexually transmitted infections. To reduce incidence of, এটাও দিতে হবে না, এটাও দিয়ে দেই, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।
প্রথম সেশনে কজন ছিল সূচনা? স্যার 32 জন। মাত্র স্যার 32 34 34 ছিল। আচ্ছা 34 আর বাড়ে নাই পরে না, দেখো আউট অফ 60 না মাত্র স্যার। 34। তুমি কি অসুস্থ নাকি? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। 25 আসছে, এই, যাই। হুম, এই যে, এইচপিভি হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আমাদের 11টা আছে, তার মধ্যে প্রথম দিকে এগুলি যে কটা মনে থাকতে পারো সেটা দিকে কিন্তু বড় বড় less important. প্রথম দিকে to prevent STI, to reduce incidence of human papilloma virus, to reduce chance of cervical cancer, condom pack to stop bleeding, to collect semen sample during semen examination, to stop PPH. Condom can also be used as gloves for vaginal examination where there is unavailability of gloves, mostly in rural areas. Condoms are also used to cover the ultrasonogram probe in transvaginal scan. Condom catheter, which is used for weaning people off for regular Foley's catheter due to স্যার নামটা prolonged. তো বুঝি। 9 নম্বরটা না, জি স্যার। আমরা অনেক সময় ধরো অজ্ঞান রোগী অনেক দিন ধরে অচেতন হয়ে পড়ে আছে, ধরো মাসের পর মাস, তো সে তো বিছানায় প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলে, তার পিঠে ঘা হবে, বের হবে, তখন আমরা করি কি ইনডিউরেলিং ক্যাথেটারাইজেশন, ক্যাথেটার ফিক্স করে দিই, সেটা হলো ফলিস ক্যাথেটার। এবং দেখা যায় অনেক সময় ফলিক ক্যাথেটার যদি ফিক্স করে রাখি অনেক সময় ইউটিআই ইনফেকশন হয়। এই জন্য এই ফলিস ক্যাথেটার ফিক্স না করে আমরা কন্ডম ক্যাথেটার ইউজ করতে পারি, মাঝে মাঝে বের করে পরিষ্কার করে আবার দিতে পারি। ফলিস ক্যাথেটার হলো যেটাকে ফিক্সড করে দেওয়া হয় দীর্ঘ সময়ের জন্য। এটা যদি অনেক সময় ধরে থাকে তখন মূত্রতন্ত্রের প্রদাহ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এই যে ডিউ টু প্রলং ইউজ অফ ফলিস পেশেন্ট এবং তার নিজস্ব প্রস্রাব করার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। যখন এই ফলিস ক্যাথেটার দিয়ে প্রস্রাব করানো শুরু হয়, লুজ আর্স টু মিক চুয়ে নিজে নিজে প্রস্রাব করতে আর ইচ্ছা হবে না, তখন ক্যাথেটার দিয়ে করাইতে হবে। সামটাইমস সো ইউজ কন্ডম ক্যাথেটার। এই জন্য আমরা ফলিস না দিয়ে রাবার ক্যাথেটার দিয়ে কন্ডম রেখে দেই, আবার খুলে আবার বদলাই দিই, which is basically a condom plus a urinary catheter attached to it. বুঝতে গেছে? এটা অবশ্য একটা প্র্যাকটিক্যাল ব্যাপার, এটা মনে রাখতে পারলে ভালো। ফর ভেজাইনোপ্লাস্টি ইউজ টু মেক মোল্ডস, ভেজাইনাতে প্লাস্টিক সার্জারি করার সময় অনেক সময় কন্ডম ব্যবহার করা হয়। আর ইনফার্টিলিটি, বন্ধ্যাত্বের জন্য কন্ডম ইউজড ফর 2 to 3 months, মেকানিজম বাই হুইচ কন্ডম কেন করা হয় এখানে নিচে দেওয়া আছে। ইন দ্য ট্রিটমেন্ট অফ ইনফার্টিলিটি দিলে হবে, ইন দ্য ট্রিটমেন্ট অফ ইনফার্টিলিটি। এই যে এখানে ব্যাখ্যাগুলো দরকার নেই, আন্ডারলাইন করে দিচ্ছি। প্রথমে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। স্যার পিপিএইচ টার অ্যাব্রিভিয়েশন দিবেন না? দিব, এখন দিচ্ছি। পোস্টপার্টাম হ্যামোরেজ, প্রসব উত্তর রক্তক্ষরণ। মায়েদের অনেক সময় সন্তান প্রসবের পর তার ভেজানাল ব্লিডিং, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়, এটাকে বলা হয় পিপিএইচ বা পোস্টপার্টাম। পোস্টপার্টাম মানে প্রসব পরবর্তী রক্তক্ষরণ। এইখানে সময় স্বল্পতার জন্য মানে বেশি এই পর্যন্ত দিলে হবে। এই পরীক্ষার সময় ক্লাস নোট খাতা বা অ্যাসাইনমেন্ট লিখবা, এইটা লাগবে, ঠিক আছে। এই
স্যার স্যার এগুলো বোল্ড করতেছেন কেন? মানে পরীক্ষার সময় এত বড় লিখলে তোমার সময় কভার করতে পারবা না। এই পয়েন্ট এগুলি যা যা আছে তাই লিখবা। 7 নম্বর এই অংশগুলি এই বোল্ড করাটা লিখলেই হবে। হ্যাঁ, মানে মানে স্যার এক্সামের সময় হচ্ছে বোল্ড করা অংশটুকু শুধু লিখে দিবে আর লিখতে হবে না? হ্যাঁ, মানে যেমন এখানে যা আছে সবাই লিখতে হবে, ঠিক আছে? এখানে আমাদের কিছু কমানোর সুযোগ নাই, এইটাও কমানোর সুযোগ নাই। এই 7 নম্বরে সেই বোল্ড অংশ। স্যার 8 নম্বরে ইউএসজিটাও একটু লিখে দেন। এই যে 8 নম্বরে পুরোটাই দিও, ইউজ টু কভার দ্য প্রব এইটা। 9 নম্বরে এতটুকু, 10 নম্বরে যা আছে, আর 11 নম্বরে ইন ট্রিটমেন্ট অফ ইন দি দিয়ে দিও, ইন দি ট্রিটমেন্ট অফ ইনফার্টিলিটি। ঠিক আছে? আর ক্লাস নোট খাতায় এই অ্যাসাইনমেন্ট বা ক্লাস এটা লেখার দরকার নেই, এই লাল অংশটা বাদ। ঠিক আছে? বোল্ড গুলি লিখলাম, ফাইনাল পরীক্ষা যদি আসে নন কন্টিনিউয়াস তখন খালি বোল্ড যেগুলি আছে এতগুলো লিখবা। বুঝা গেছে? লাল অংশটা আর যদি এটা ক্লাস নোট খাতায় লেখা থাকে তাহলে কি প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম হবে না, মাশাআল্লাহ, আরো ভালো, গুড। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা ব্যাখ্যাটা দিয়ে রাখছে, তুমি ক্লাস নোট খাতা লেখা থাকলে তাহলে তোমাদের হলো কি ভবিষ্যতে লাগলে তোমরা নিজেদের খাতা খুঁজে পাবা, কারণ আমার স্লাইড তো আর পরে পাচ্ছ না। ঠিক আছে, ক্লাস নোট লিখে রাখো, কোনো অসুবিধা নেই, ভালো হবে। তাহলে আমরা পড়লাম কিন্তু স্যার অ্যাসাইনমেন্ট খাতা কন্ডোমের। লিখবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না অ্যাসাইনমেন্ট বা ক্লাস নোট খাতা লাল অংশটা লেখা ম্যান্ডেটরি না। মেকানিজম লেখার দরকার নেই, মেকানিজমটা আমরা জানার জন্য দিচ্ছি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কন্ডোমের নন কন্ট্রাসেপ্টিভ স্যার ইউজ 8 করলাম, এখন নাম্বার করবো পয়েন্টের ইউএসজিটাও একটু লিখে দেন। কোথায় নি? ও স্যার 8 নাম্বারটায়। আচ্ছা, লিখে দিচ্ছি। আলট্রাসোনোগ্রাম, ইউজি মানে আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রাম। আচ্ছা, এখন আমাদের নেক্সট পয়েন্ট যেটা আসে, এলিজিবল কাপল এন্ড টার্গেট কাপল। এলিজিবল কাপল এন্ড টার্গেট কাপল। রাফায়েল পূর্ণা, মনে হয় কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? দাগ দিল তো, লাল দাগ মনে হয়। স্যার আমি না তো। স্যার সবগুলো স্লাইড একটু ফার্স্টে থেকে আবার দিলে স্যার ভালো হতো। হ্যাঁ, ছবি তুলবা তো, দিব, আমরা দিব। খালি এটা একটু পরে নিই। আচ্ছা, এটা কি আমার লেসন 21 এ নিলাম? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এলিজিবল কাপল, টার্গেট কাপল, এখানে তো লেখার দরকার ছিল না আমাদের, এই স্লাইডের দরকার নেই। আমরা যাব, আমরা এলিজিবল কাপল আর এই পর্যন্ত হাই রিস্ক মাদার আগ পর্যন্ত পড়বো। ঠিক আছে, এই তিনটে পরে আমরা প্রথম থেকে যাবো আবার। এলিজিবল কাপল মানে মানে কাপল মানে দম্পতি, কারা যোগ্য দম্পতি। ডেফিনিশন: an eligible couple referred to a currently married couple wherein the wife is in the reproductive age. সদ্য বিবাহিত দম্পতি যেখানে স্ত্রীর বয়স 15 থেকে 49 বছর পর্যন্ত, এই যে দম্পতি তাদেরকে বলা হয় এলিজিবল কাপল। An eligible couple refers to a currently married couple, সদ্য বিবাহিত দম্পতি, wherein যেখানে the wife is in the reproductive age, যেখানে স্ত্রীর বয়স 15 থেকে 49 বছরের মধ্যে, এই দম্পতিকে বলা হয় এলিজিবল কাপল বা যোগ্য দম্পতি। সদ্য বিবাহিত দম্পতি যেখানে স্ত্রীর বয়স 15 থেকে 49 মধ্যে। These couples are in need of family planning service. এলিজিবল কাপল আমরা কেন খুঁজবো, কেন বার করব? আমরা সমাজে, কমিউনিটিতে এলিজিবল কাপলের তালিকা কেন তৈরি করব? কারণ তাদেরই পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা দরকার। এলিজিবল কাপল রেজিস্টার আছে, একটা খাতা আছে যেখানে এদের নাম থাকবে। ইজ এ বেসিক
এখানে ডাক দিচ্ছে লাল দাগ, is a basic document for organizing family planning service. পরিবার পরিকল্পনা কর্মসূচি যদি আমরা ব্যবস্থা করতে চাই, সর্বপ্রথম আমাদের ওই এলাকায় যোগ্য দম্পতি কয়জন আছে সেটাকে বের করতে হবে। কতজন যোগ্য দম্পতি আছে তাদের উপর ভিত্তি করে আমরা পরিবার পরিকল্পনা পদ্ধতি জিনিসপত্রগুলি সরকারের কাছে চাবো বা কর্তৃপক্ষের কাছে চাবো। এলিজিবল কাপল, বড় করে দিচ্ছি, সরি, শর্ট নোট আসছে এগুলি, এই জন্য আমি এগুলি খুঁজে খুঁজে বের করছি। তাহলে এলিজিবল কাপল কাকে বলে? লাল দাগ দিচ্ছে কে? রাফায়েল তানজিনা। রাফায়েল তানজিনা স্যার ভুলে পড়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এলিজিবল কাপল কাকে বলে? An eligible couple refers to a currently married couple within the wherein যেখানে the wife is in the reproductive age. এদের কেন আমাদের এলিজিবল কাপল খুঁজে বার করতে হবে, তালিকা তৈরি করতে হবে? These couples are in need of family planning service. তাদেরকে পরিবার পরিকল্পনা সেবা দিতে হবে। সুতরাং আমাদের যদি তাদের তালিকা না থাকে, কাদেরকে দিব, কি পরিমাণ লাগবে জিনিসপত্র, সেটা তো বের করতে পারবো। The eligible couple register is the basic document, একটা মূল দলিল for organizing family planning service. পরিবার পরিকল্পনা সেবা বা কর্মসূচি যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এলিজিবল কাপলের তালিকা লাগবে। টার্গেট কাপল, eligible couple who have 2 to 3 living children is considered as target couple. এলিজিবল হলো যোগ্য দম্পতি, আর আমাদের লক্ষ্য কারা? টার্গেট মানে কাদের, কোন দম্পতি আমাদের লক্ষ্যের মধ্যে থাকবে? যেই দম্পতি 2-3টা বাচ্চা আছে, তাদেরকে আমাদের টার্গেট করতেই হবে। যে কোনো অবস্থায় তাদের কাছে আমাদের পরিবার পরিকল্পনা সেবা পৌঁছাই দিতেই হবে, কারণ 2-3টা বাচ্চা হয়ে গেছে, আর যেন না হয়। These form a priority group among the eligible couple for family planning service. এলিজিবল কাপলের মধ্যে যাদের 2-3টা বাচ্চা আছে তাদেরকে আমরা বেশি সুযোগ দিব, তাদেরকে আমরা প্রায়োরিটাইজ করবো পরিবার পরিকল্পনার জন্য, তাদেরকে আমরা তাড়াতাড়ি খুঁজে বের করবো। Now even couples with just one or newly married couples are also considered as target couple and a priority group for family planning service. এখন আগে এলিজিবল কাপল ছিল যে সদ্য বিবাহিত দম্পতি যেখানে স্ত্রী বয়স 15 থেকে 49। টার্গেট কাপল ছিল তাদের মধ্যে যাদের বাচ্চা 2 বা 3টা হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু টার্গেট কাপলের সংখ্যাটা বদলাই ফেলছে। এলিজিবল কাপলকে আমরা টার্গেট ধরি, প্রথম থেকে তাদেরকে আমরা টার্গেট করে ফেলি, কারণ আমরা এখন পরিবার পরিকল্পনার স্লোগান হলো 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। সুতরাং প্রথম থেকে যদি আমরা তাদেরকে পরিবার পরিকল্পনার সেবাটা না দিতে পারি, সন্তান সংখ্যা বেড়ে গেলে তখন জন্ম নিয়ন্ত্রণ করা কঠিন হবে। Now even couples with just one or newly married couple are also considered as target couple and a priority group for family planning service. পরিবার পরিকল্পনা এখন টার্গেট কাপল, আগে মানে কি একটা আধুনিক এই সম্প্রতিকালে টার্গেট কাপল বলতে বোঝায় এলিজিবল কাপল অথবা যাদের একটা বাচ্চা আছে তাদেরকে আমরা টার্গেট হিসেবে ধরে নিই। Hence the term has now been replaced by eligible couple. টার্গেট কাপল এখন আর বলি না, আমরা এলিজিবল কাপলকে টার্গেট কাপল হিসেবে চিহ্নিত করে ফেলি। Couple protection rate, CPR. It is defined as the percent of eligible couple effectively protected against childbirth by one or other approved method of family planning, namely sterilization, IUCD, OCP, condom. অর্থাৎ আমাদের এলিজিবল কাপল যাদের সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা আছে তাদেরকে আমরা পরিবার পরিকল্পনার পদ্ধতি আওতায় নিয়ে এসে পদ্ধতি গ্রহণ করিয়ে ফেলেছি, তারাই হলো CPR এর মধ্যে পড়ে। It is defined as a percent of eligible couple. যোগ্য দম্পতি কত পার্সেন্টকে আমরা কার্যকরী ভাবে পরিবার পরিকল্পনার সেবাটা দিতে পারতেছি, ওটাকে বলা হয় couple protection rate. It is defined as the percent of eligible couple effectively protected against childbirth by one or other approved method of family planning, namely sterilization, IUCD, OCP, condom, যে কোনো পদ্ধতি। অর্থাৎ এলিজিবল কাপলের মধ্যে আমরা কত পার্সেন্টকে সত্যিকার অর্থে আমাদের পরিবার পরিকল্পনা পদ্ধতির আওতায় নিয়ে আসতে পারছে, ওই পার্সেন্টটাকে বলা হয় CPR বা কাপল প্রোটেকশন রেট। বাংলাদেশের CPR হলো 48%। আমরা এলিজিবল কাপলের মধ্যে শতকরা 45 জনকে আমরা পরিবার পরিকল্পনা আওতায় নিয়ে আসতে পারছি। It is an indicator of the prevalence of contraceptive practice in the community. আমাদের জনগোষ্ঠী কি পরিমাণ কন্ট্রাসেপটিভ পদ্ধতি নিচ্ছে, গ্রহণ করতেছে, ব্যবহার করতেছে, এটা তার একটা সূচক। CPR is an indicator of the prevalence of contraception practice in the community.
আমাদের যে জনগোষ্ঠী কি পরিমাণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতেছে তারই একটা সূচক হলো সিপিআর 45%। তার মানে আমাদের জনগোষ্ঠী শতকরা 45 জন জনগণ 45 জন এলিজিবল কাপল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতেছে। The percentage of eligible couple effectively protected. এখন দেখো এইটা একটা আরেকটা সংজ্ঞা আছে। The percentage of eligible couple effectively protected against childbirth by one or other of the approved method of family planning. এটাকে আমরা সংজ্ঞাটাকে আবার এইভাবে নিয়ে আসছি। The percentage of eligible couple, যোগ্য দম্পতি কত শতকরা কত ভাগ আমাদের পরিবার পরিকল্পনা, যে কোনো একটা সংজ্ঞা দিলেই হবে, পরেরটাই দিও, এটাই দিও। আমাদের যোগ্য দম্পতির মধ্যে কতজনকে শতকরা কত ভাগকে আমরা নিম্নে বর্ণিত যে কোনো একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির আওতায় নিয়ে আসতে পারি। স্টেরিলাইজেশন হোক, আইইউডি হোক, কন্ডম হোক, ওসিপি হোক। এখানে আইইউডি না আইইউসিডি হবে, আইইউ ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ICD. স্যার এটা ডেফিনেশনের মধ্যে কি এই যে স্টেরিলাইজেশন আইইউসিডি কন্ডম এগুলো কি ডেফিনেশনের মধ্যে? ইয়েস, দেখো এখানে ডেফিনেশনে এই কথাগুলো ছিল, এগুলি আমরা করছি কি পয়েন্ট দিয়ে ফেলছি। এই ডেফিনেশন আর এই ডেফিনেশন কিন্তু একই। এই যে the percentage of eligible couple effectively protected against childbirth by one or other approved method. দেখো এখানে the percentage of eligible couple effectively protected against childbirth by one or other approved method of family planning, namely আমরা নিচে এগুলি দিয়েছি। এই কথাটাই এখানে যেমন আমরা পাশাপাশি লিখছি, এখানে আমরা নিচে লিখছি। এই সংজ্ঞার পরে এই কথাটা আমরা এখানে নিয়ে আসি। যদি সংজ্ঞাটা দাও, এই কথাটা সাথে রাখলে ভালো। বাংলাদেশের সিপিআর কত এখন? NRR, net reproduction rate, NRR 1 can be achieved only, আমরা NRR বলছিলাম আগে, net reproduction rate। আমরা NRR যদি অর্জন করতে চাই, সিপিআর কত লাগবে? more than 60%। যদি আমরা NRR, net reproductive rate অর্জন করতে চাই, তাহলে আমাদের সিপিআর কত হওয়া লাগবে? more than 60%। 45%, এখন বাংলাদেশের সিপিআর 45%, কিন্তু সিপিআর অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহীতা দম্পতির শতকরা হার হইতে হবে 60%-এরও বেশি, তখনই আমরা বলবো NRR 1। আচ্ছা, এই পর্যন্ত আজকে আর যাবো না। হাই রিস্ক মাদার, হাই রিস্ক বেবি, নেক্সট ক্লাসে ধরবো। আচ্ছা, আমরা আজকের ক্লাসটা প্রথম থেকে আবার দিচ্ছি। এই যে এখান থেকে কে জানে বলছে আজকে স্লাইডটা একটু প্রথম থেকে দেখাইতে। হ্যাঁ।